ঐতিহ্যবাহী ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে আমি সমীর হালদার প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা ম্যাথমেটিক্স অনের চতুর্থ অধ্যায় বিন্যাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিন্যাসের আগেও একটি ক্লাস আমি নিয়েছি, অর্থাৎ পর্ব সমাপনী পরীক্ষার আগে তোমাদের যে ভার্চুয়ালি ক্লাস শুরু হয়েছিল সেই সময় আমি চতুর্থ অধ্যায়ের বিন্যাসের একটি ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজ আমি বিন্যাসের দ্বিতীয় ক্লাসটি নিব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই যে বিন্যাসের এই দ্বিতীয় ক্লাস অথবা পরবর্তী সকল ক্লাসগুলো বোঝার জন্য প্রথম ক্লাসটি তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, এবং যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাপ পড়ে গেছে, আমার প্রথম ক্লাসটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এখন প্রথম ক্লাসটি দেখার জন্য ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসে ক্লাসটি আছে, অথবা আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা ক্লাসটি পাবে। সেই ক্লাসটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমাদের যে কোনো ক্লাস খুঁজে পেতে সহজ হবে। তো চলো আমরা একটু মনে করি প্রথম ক্লাসে আসলে কি পড়িয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করি। বিন্যাস কি সেই সংজ্ঞাটা বা ব্যাখ্যা জেনেছিলাম। এরপরে জেনেছিলাম বিন্যাসের বা গণনার দুইটি সূত্র, একটা ছিল গণনার যোজন বিধি, যোজন যোজন বিধি, আরেকটি ছিল গণনার গুণন বিধি। এই যোজন বিধি গুণন বিধি দুটি বিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। যোজন বিধিটা কি ছিল? দুটি ঘটনা। প্রথম ঘটনাটি যদি যোজন বিধি প্রথম ঘটনাটি যদি এন সংখ্যক উপায়ে করা যায়, প্রথম কাজটি যদি এন সংখ্যক উপায়ে করা যায় আর দ্বিতীয় কাজটি যদি এম সংখ্যক উপায়ে করা যায়, তাহলে ওই দুটি কাজ যদি একটি অপরটির উপর ডিপেন্ড না করে স্বাধীনভাবে করা যায়, প্রথম কাজটি স্বাধীনভাবে এন সংখ্যক উপায়ে, দ্বিতীয় কাজটি স্বাধীনভাবে এম সংখ্যক উপায়ে করা যায়, তাহলে ওই দুটি কাজ একত্রে এম প্লাস এন সংখ্যক উপায়ে করা যায়। এটি ছিল গণনার যোজন বিধি। গুণন বিধি কেমন ছিল? যদি প্রথম কাজটি, দুটি কাজই চিন্তা করি, প্রথম কাজটি যদি এন সংখ্যক উপায়ে করা যায় এবং দ্বিতীয় কাজটি যদি এন সংখ্যক উপায়ের উপর ডিপেন্ড করে এম সংখ্যক উপায়ে করা যায়, তাহলে ওই দুটি কাজ একত্রে এম ইন্টু এন উপায়ে করা যায় বা সম্ভব। দুটি ঘটনার মধ্যে যোজন বিধি এবং গুণন বিধির মধ্যে পার্থক্য, দুটি কাজ একটি অপরটির উপর ডিপেন্ড করছে না, আর একটি ঘটনায় একটি অপরটির উপর ডিপেন্ড করছে। যদি ডিপেন্ড না করে, নির্ভরশীল হয়, স্বাধীন হয়, তাহলে গণনার যোজন বিধি অ্যাপ্লাই করব। যদি নির্ভরশীল হয়, ডিপেন্ড করে একটি ঘটনার উপর আরেকটি ঘটনা, তাহলে গুণন বিধি অ্যাপ্লাই করব। এই গুণন বিধি সম্পর্কে, যোজন বিধি সম্পর্কে আমার বিন্যাসের প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে। এখন আমরা নতুন টপিকসে যাব। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা প্রমাণ করব। সূত্রটি হলো এন সংখ্যক বিভিন্ন
এম এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস। এই সিম্বলটাকে NPR ঠিক এইভাবে লেখা হয়। পি হলো পারমুটেশন বাংলা বিন্যাস, এন হলো এন সংখ্যক জিনিস দেওয়া থাকবে, আর হলো তার থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজাতে হবে বা বিন্যাস করতে হবে। সেই সিম্বলটাকে NPR দ্বারা প্রকাশ করা হয়। এটি সমান সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আবারও তোমাদেরকে বলছি, এই ক্লাসটি দেখার পূর্বে বা এই ক্লাসটি দেখার সময় অবশ্যই প্রথম ক্লাসটি তোমাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। তা না হলে এই ক্লাসটি তুমি বা পরবর্তী বিন্যাসের সমাবেশের অঙ্কগুলো তুমি বুঝতে পারবে না অথবা বুঝতে কষ্ট হবে। এখন আমরা প্রমাণ করব n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, যেটাকে আমরা NPR বলছি। NPR সমান হবে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটি প্রমাণ করার আগে আমি একটু গল্প করি। মনে করলাম চারটি বক্স আছে। 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স, 4 নম্বর বক্স। এই চারটি বক্সের জন্য আমার চারটি বল আছে। চারটি বল 4 কালারের। মনে করলাম কালো, লাল, সাদা, কালো, লাল, নীল। এই 4 কালারের চারটি বল আছে। এই চারটি বল এই চারটি বাক্সে সাজাতে হবে। কত উপায়ে সাজানো যায় সেই গল্পটা আগে আমরা করে আসি। এখানে চারটি বল আছে। কয়টি বল আছে? চারটি বল আছে। বক্স কয়টি আছে? চারটি আছে। কোনো শর্ত দেওয়া নেই। তাহলে এই চারটি বল, 4 কালারের চারটি বল, এই চারটি বাক্সের যে কোনোটিতে, যে কোনো বাক্সে যে কোনো রঙের বল রাখতে পারি। প্রথমে আমরা কাউন্ট করি আসো প্রথম বক্সটি। প্রথম বক্সে একটি বল রাখতে পারবো। এখানে চারটি বক্স আছে। চারটি বক্সে প্রত্যেকটি বক্সে একটি করে বল রাখতে পারবো। প্রথম বক্সে যদি একটি বল রাখি, সেই বলটি কি রঙের হতে পারে? আমি সাদা রঙের বল রাখতে পারি, কালো রঙের বল রাখতে পারি, লাল রঙের বল রাখতে পারি, নীল রঙের বল রাখতে পারি। ক্লিয়ার? প্রথম বাক্সে এই চারটি কালারের যে কোনো একটি বল আমি রাখতে পারি, যে কোনো একটি কালার রাখতে পারি। এটাই যদি হয়, তাহলে প্রথম বক্সে একটি বল রাখার উপায় সংখ্যা কয়টি হচ্ছে? আমি যদি সাদা বল প্রথম বক্সে রাখি, তাহলে উপায় সংখ্যা কয়টি হচ্ছে? একটি। যদি সাদা বল না রেখে কালো বল রাখতে চাই, তাহলে আরেকটি উপায় হচ্ছে। মোট এই দুইটা বলের জন্য কয়টি উপায় হলো? সাদা বলের জন্য একটি উপায় হচ্ছে। সাদা বল যদি না রেখে কেউ কালো বল রাখি, তাহলে আরেকটি উপায় আলাদা। যদি লাল বল রাখি, তাহলে আরো একটি উপায়। যদি নীল বল রাখি, তাহলে আরো একটি উপায়। তাহলে মোট উপায় কয়টি হচ্ছে? দেখো, প্রথম বক্সে এই 4 রঙের বল রাখার জন্য মোট 4টি উপায় আমি পাচ্ছি।
সাদার জন্য একটি উপায়, কালোর জন্য একটি উপায়, লাল একটি উপায়, নীল একটি উপায়। টোটাল 4টি বলের জন্য প্রথম বক্সে কয়টি উপায় পাচ্ছি? 4টি উপায় পাচ্ছি। প্রথম বক্সে উপায় হচ্ছে কয়টি? 4টি। চারটি কালারের বল প্রথম বক্সে আমি কয়টি উপায় রাখলাম? 4টি উপায় রাখলাম। আমি প্রথম বাক্স পূরণ করে ফেলেছি একটি বল দ্বারা। খেয়াল করতে হবে প্রথম বক্সে কয়টি বল রেখেছি আমি? আমি কিন্তু অনলি একটি বল রেখেছি। সেই বলটি সাদা, কালো, সাদা অথবা কালো অথবা লাল অথবা নীল, যে কোনো একটি। সেই একটি বল রাখার উপায় সংখ্যা পেয়েছি কয়টি? 4টি উপায়। উপায় সংখ্যা পেয়েছি 4টি উপায়। তাহলে আমার 4টি বক্স ছিল, একটি বক্সে আমি একটি বল রেখেছি। এখন বক্স থাকলো কয়টি? আমার এই বক্সটি পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন বক্স আছে কয়টি? 3টি। এই 3টি বক্সের জন্য আমার বল আছে কয়টি? বল আছে 3টি। কোন রঙের বল আছে সেটা কিন্তু আমি জানি না। যদি আমি সাদা বল রাখি, প্রথম বক্সে সাদা বল রাখি, তাহলে কালো, নীল, লাল রয়ে গেছে। যদি কালো বল রাখি তাহলে সাদা, লাল, নীল রয়ে গেছে। যদি প্রথম বক্সে লাল বল রাখি তাহলে সাদা, কালো, নীল রয়ে গেছে। যদি প্রথম বক্সে নীল রেখে থাকি তাহলে সাদা, কালো, লাল রয়ে গেছে। প্রথম বাক্সে একটি বল রেখেছি, যে কোনো রঙের একটি বল। 4টি উপায়ে পূরণ করেছিলাম বা রেখেছিলাম। এখন বাকি 3টি বক্সের জন্য আমার বল আছে কয়টি? 3টি। এখন আমি দ্বিতীয় বক্সটি পূরণ করব। দ্বিতীয় বক্সটি পূরণ করার জন্য আমার বল আছে কয়টি? 2 নাম্বার বাক্সটি পূরণ করার জন্য আমার বল আছে অনলি 3টি। সেই 3টি রঙের বল আমরা দ্বিতীয় বক্সটি পূরণ করতে পারি কত উপায়ে? হ্যাঁ, ঠিক ভেবেছো, আমরা 3টি উপায়ে পূরণ করতে পারি। মনে করলাম প্রথম বক্সে সাদা বল রেখেছি, আমি মনে করে নিচ্ছি, ধরে নিচ্ছি। প্রথম বাক্সে যদি সাদা বল রাখি, দ্বিতীয় বক্সে কালো রাখতে পারি, একটি উপায়। লাল রাখতে পারি, একটি উপায়। নীল রাখতে পারি, আরো একটি উপায়। তাহলে দ্বিতীয় বক্সটি পূরণ করার উপায় হচ্ছে কয়টি? অনলি 3টি। তাহলে প্রথম বক্সটি 4টি উপায়ে পূরণ করেছি, দ্বিতীয় বক্সটি পূরণ করবো কয়টি পরে? 3টি উপায়ে পূরণ করতে পেরেছি। দেখো, দ্বিতীয় বক্সটি পূরণ করার জন্য কিন্তু প্রথম বক্সের উপর ডিপেন্ড করছে দ্বিতীয় বক্সটি পূরণ করার উপায়। প্রথম বক্সটি আগে পূরণ করেছি, তার উপর ডিপেন্ড করে দ্বিতীয় বক্সটি পূরণ করতে পারছি, কারণ প্রথম বক্সে আমাদের আগে একটি বল রাখতে হবে। এই যে দ্বিতীয় বক্সটি পূরণ করার জন্য প্রথম বক্সের উপর ডিপেন্ড করছে, দুটি ঘটনা একটির উপর আরেকটি ডিপেন্ড করছে। দ্যাট মিনস এটি হলো গণনার গুণন বিধি। এখন যদি বলি প্রথম দুটি বক্স, আমি প্রথম বক্সটি পূরণ করেছি 4টি উপায়ে, দ্বিতীয় বক্সটি পূরণ করেছি 3টি উপায়ে। প্রথম দুটি বক্স যদি একত্রে পূরণ করতে চাই, খেয়াল করতে হবে, প্রথম দুটি বক্স যদি একত্রে পূরণ করতে চায়, দুটি একসাথে পূরণ করতে চায়, তাহলে তখন মোট উপায় কত হবে? প্রথম দুটি বক্স যদি পূরণ করতে চায় তখন মোট উপায় হবে এই 4x3। যদি ডিপেন্ড করছে ঘটনার গুণন বিধি অ্যাপ্লাই করতে হবে, তাহলে প্রথম দুটি বক্স পূরণ করার মোট উপায় হয়ে দাঁড়াবে 12টি, বা 12 উপায়ে পূরণ করা সম্ভব। প্রথম বক্স পূরণ করেছি 4 উপায়ে, দ্বিতীয় বক্সটি পূরণ করেছি 3 উপায়ে। তাহলে একটি বল, দুইটি বল আমার শেষ হয়ে গেছে। এখন বল তৃতীয় বক্সটি পূরণ করার জন্য আমার কাছে বল আছে কয়টি? ইয়েস, যেহেতু দুটি বল দিয়ে দুটি বক্স পূরণ করেছি, তাহলে তৃতীয় বক্সটি পূরণ করার জন্য
আমার কাছে বল আছে মাত্র 2টি। সুতরাং তৃতীয় বক্সটি পূরণ করার জন্য বা তৃতীয় বক্সটি আমরা পূরণ করতে পারি মাত্র 2টি উপায়। এই যে মাত্র 2টি উপায়ে পূরণ করেছি, এই তৃতীয় বাক্সটি পূরণ করার জন্য বা তৃতীয় বাক্সটি পূরণ করতে আমাকে প্রথম বক্স এবং দ্বিতীয় বক্সের উপর ডিপেন্ড করতে হয়েছে, নির্ভর করতে হয়েছে। তাহলে ডিপেন্ডেন্ট ঘটনা, এখানে ঘটনার গুণন বিধি প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম 3টি বক্স মোট আমার এই টোটাল কত হবে, 24 উপায় পূরণ করতে পারবো। খেয়াল করো, প্রথম বক্সটি আমরা 4 উপায় পূরণ করেছি, দ্বিতীয় বাক্সটি 3 উপায় পূরণ করেছি, তৃতীয় বাক্সটি 2 উপায় পূরণ করতে পেরেছি। আমার কাছে 4টি বল ছিল, তার 3টি বল আমরা 3টি বাক্সে বসিয়ে দিয়েছি ও পূরণ করতে পেরেছি। আমার কাছে অবশিষ্ট বল আছে কয়টি, 1টি। তাহলে ওই 1টি বলই চতুর্থ বাক্সটি পূরণ করার জন্য কয়টি উপায় আছে, 1টি উপায় আছে। দেখো এখানে প্রত্যেকটি ঘটনায় একটির উপর আরেকটি ডিপেন্ড করছে। সুতরাং প্রথম এখানে টোটাল এই যে 4টি বক্স ছিল, এই 4টি বক্সও 4টি কালারের বল দ্বারা মোট পূরণ করার উপায় হবে 4 × 3 × 2 × 1, দ্যাট মিনস 24 উপায়। ক্লিয়ার? গল্পটি তোমরা কি বুঝতে পেরেছো? আমি এই গল্পের উপর ডিপেন্ড করে এই সূত্রটি প্রমাণ করব। আমি এইগুলো সব মুছে দিলাম। খেয়াল রাখতে হবে আমি যা বলেছি, যেগুলো করেছি, আমাকে প্রমাণ করতে হবে npr = ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো, আমরা 4টি বক্স নিয়ে কাজ করেছিলাম। এখন বক্স যদি 4টি না হয়, একাধিক হয়, অর্থাৎ n সংখ্যক হয়, যেমন এখানে n সংখ্যক জিনিস নিতে হবে, টোটাল দেওয়া আছে, n সংখ্যক জিনিস থেকে 8 সংখ্যক জিনিস নিতে হবে। এই 4টি বক্সের n আর r কোন জায়গায় অ্যাপ্লাই করব? আমি যে টোটাল 4টি বল দেওয়া ছিল, আমার 4টি বল দেওয়া ছিল, এই 4টি বল হবে n। আর প্রথম বক্সে পূরণ করার জন্য 1টি বল নিয়েছি, প্রথম 2টি বক্স পূরণ করার জন্য 2টি বল নিয়েছি, প্রথম 3টি বক্স পূরণ করার জন্য 3টি বল নিয়েছি। এই যে 1 2 3 করে করে নিয়ে যাচ্ছি, সেইটি হলো r। 4টি বল থেকে 1টি নিয়েছি, 4টি বল থেকে 2টি নিয়েছি, এটা r। এখানে আমরা 4টি বল চিন্তা না করে n সংখ্যক বল চিন্তা করি। n সংখ্যক বল যদি চিন্তা করি, আমি প্রথম শূন্যস্থান এই বাক্সগুলো আমি এমনই চিন্তা করলাম, এটা হলো প্রথম শূন্যস্থান। আমার যদি n সংখ্যক বল থাকে, তাহলে প্রথম শূন্যস্থানটি কত উপায় পূরণ করতে পারবো? আমার যখন 4টি বল ছিল, তখন প্রথম বাক্সটি কিন্তু 4 উপায় পূরণ করতে পেরেছিলাম। দ্যাট মিনস এখানে যেহেতু আমার n সংখ্যক বল আছে, তাহলে n সংখ্যক বল প্রথম শূন্যস্থানে আমরা n সংখ্যক উপায়ে পূরণ করতে পারি। কয়টি বল নিয়েছি এখানে? 1টি বল। প্রথম স্থানে 1টি বল বসিয়েছি। সেই 1টি বল বসানোর উপায় সংখ্যা কয়টি? উপায় সংখ্যা হলো n সংখ্যক। মানে 1টি বল বসাবো, উপায় সংখ্যা হবে n সংখ্যক। এই যে আমরা n সংখ্যক বল থেকে 1টি বল নিয়েছি, সেটি হলো np1 সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। np1 সমান হবে n। আমরা n সংখ্যক বল দেওয়া ছিল, প্রথম শূন্যস্থান 1টি বল দ্বারা পূরণ করেছি, সেই একটি বল দ্বারা পূরণ করার উপায় সংখ্যা হলো n। সেই n এখানে বসেছে। এখন দ্বিতীয় শূন্যস্থানটি পূরণ করব। দ্বিতীয় বক্সটি পূরণ করার জন্য আমার বল সংখ্যা কয়টি ছিল? বল আমাদের আগে ছিল 4টি বল ছিল। 4টি বলের প্রথম বাক্সটি 1টি বল দ্বারা পূরণ করার পরে
আমার কাছে বল ছিল মাত্র আর 3টি, অর্থাৎ একটি বল কমে গিয়েছে। এখানে আমরা n সংখ্যক বল দিয়ে শুরু করেছি। n সংখ্যক বলের একটি বল আমরা এখানে বসিয়েছি। তাহলে আমার এখন বল একটি কমে গেছে কয়টি থেকে? n সংখ্যক থেকে একটি বল আমাকে কমে গিয়েছে, সুতরাং আমার বল সংখ্যা কয়টি আছে? n-1। দ্যাট মিনস দ্বিতীয় শূন্যস্থানটি, দ্বিতীয় বাক্সটি আমি n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। গল্পটি মনে করো, প্রথম বাক্সটি আমাকে 4টি বল ছিল, প্রথম বাক্সটি পূরণ করেছিলাম 4 উপায়ে। এরপরে দ্বিতীয় বাক্সটি পূরণ করেছিলাম 3 উপায়ে। একটি বল আগে ব্যবহার করা হয়ে গেছে, তো 3টি উপায় ছিল, 4 থেকে 3, দ্যাট মিনস মাঝখানে 1 কম। এখানে বল ছিল n সংখ্যক, একটি বল বসিয়েছি। প্রথম শূন্যস্থান বা প্রথম বাক্সটি n সংখ্যক উপায়ে পূরণ করতে পেরেছি। তাহলে দ্বিতীয় শূন্যস্থানটি বা দ্বিতীয় বাক্সটি পূরণ করার জন্য আমার উপায়ের সংখ্যা কয়টি থাকবে? একটি, অর্থাৎ একটি বল কমে যাবে। তাহলে উপায় সংখ্যা থাকবে n-1 সংখ্যক। যেহেতু n ছিল আগে, n থেকে 1 কম n-1। তো দ্বিতীয় শূন্যস্থানটি আমরা n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। তাহলে এখন আমরা প্রথম দুটি শূন্যস্থান একত্রে পূরণ করতে পারবো কত উপায়ে? যেহেতু ডিপেন্ড করছে গণনার কোন বিধি হবে, যোজন না গুণন? অফকোর্স গণনার গুণন বিধি হবে। তাহলে এটা কি হবে? গুণ হবে। কয়টা বল? 2টি বল, 2টি শূন্যস্থান পূরণ করেছি। কয়টি বল থেকে? n সংখ্যক বল থেকে। সেই সিম্বলটাকে np2 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ n সংখ্যক বল থেকে 2টা করে বল নিয়ে কত উপায়ে সাজানো যায় সেটি হবে n × n-1। ঠিক একইভাবে তৃতীয় শূন্যস্থানটি পূরণ করার জন্য আমার কাছে উপায় সংখ্যা অর্থাৎ বল সংখ্যা কয়টি আছে? আমাকে আরো একটা বল কমে যাবে। এই n-1 সংখ্যা ছিল, আরো একটা বল কমে যাবে। তুমি গল্পটি মনে করো, প্রথম বাক্সটি পূরণ করেছিলাম 4 উপায়ে, দ্বিতীয় বাক্সটি পূরণ করেছিলাম 3 উপায়ে, তৃতীয় বাক্সটি পূরণ করেছিলাম 2 উপায়ে। প্রতিবার একটা করে কমে যাচ্ছে। সেক্ষেত্রে এই তৃতীয় শূন্যস্থানটি পূরণ করার জন্য আমার কাছে উপায় সংখ্যা থাকবে, অর্থাৎ বল থাকবে আর n-2 সংখ্যক। টোটাল বল ছিল n সংখ্যক। প্রথমে শূন্যস্থান পূরণ করেছি একটি বল দ্বারা, দ্বিতীয় শূন্যস্থান পূরণ করেছি আরো একটি বল দ্বারা, এই 2টা বল চলে গেছে। তৃতীয় শূন্যস্থান পূরণ করার জন্য আমার কাছে বল থাকবে n-2, দ্যাট মিনস এটাই তৃতীয় শূন্যস্থান পূরণ করার উপায় সংখ্যা n-2। তাহলে প্রথম 3টি ঘটনা, প্রথম 3টি শূন্যস্থান একত্রে কত উপায় পূরণ করতে পারবো সেই সিম্বলটা হবে np3, দ্যাট মিনস হবে n × n-1 n-2। সবগুলো ঘটনা কি হবে? গুণ হবে। ঠিক একইভাবে যদি আরো শূন্যস্থান থাকে, আমরা 3টে শূন্যস্থান না, চতুর্থ শূন্যস্থান যদি পূরণ করতে চাই, তখন কি হবে? এই সিকোয়েন্সে আমাকে আর গল্প বা শূন্যস্থান বা এগুলো আর কিছু দরকার নেই। এখন আমরা এই সিকোয়েন্সে লিখতে পারবো np4 ইকুয়াল টু হবে n × n-1 n-2 হবে কত? n-3। একটু খেয়াল করো, np1 সমান হয়েছে n, np2 সমান হয়েছে n × n-1, np3 সমান হয়েছে n × n-1 n-2, np4 হয়েছে n × n-1 n-2 n-3। খেয়াল করো, যখন এখানে 4 আছে, এখানে যখন 4, তখন এখানে আমার উৎপাদক সংখ্যা খেয়াল করো 1 2 3 4, উৎপাদক সংখ্যা কয়টি আছে? 4টি আছে। লাস্টে আছে n-3, এখানে 4, এখানে n-3। যখন 3 ছিল এখানে, তাহলে তখন উৎপাদক সংখ্যা কয়টি আছে? দেখো 1 2 3, 3টি উৎপাদক আছে, 3টি উৎপাদক আছে। লাস্টে কত আছে? n-2। দ্যাট মিনস n থেকে প্রতিবার শুরু হচ্ছে, দেখো সবগুলো n থেকে শুরু হচ্ছে, n থেকে শুরু হচ্ছে। np1 সমান হয় n, যখন এখানে 1, উৎপাদক সংখ্যা একটি। np2 n থেকে শুরু হয়েছে, উৎপাদক সংখ্যা 2টি। np3 উৎপাদক সংখ্যা 3টি, n × n-1 n-2।
NP4 উৎপাদক সংখ্যা হচ্ছে 4টি, n ইন্টু n-1, n-2, n-3। ঠিক একইভাবে যদি আমরা NP5 বের করতে চাই, NP5 কত হবে তাহলে? n ইন্টু উৎপাদক সংখ্যা কয়টি হবে? উৎপাদক সংখ্যা হবে 5টি। উৎপাদক সংখ্যা কয়টি হবে? 5টি হবে। তাহলে n ইন্টু n-1, n-2, n-3, n-4, 1 2 3 4 5 উৎপাদক সংখ্যা কয়টি হয়েছে? 5টি হয়েছে। আমরা এই অংশটা মুছে ফেললাম। পাঁচটি না হয়ে যদি আর সংখ্যক হয়, খেয়াল করো এখানে 5, এখানে কত হয়েছে? n-4। এটা খেয়াল করতে হবে কিন্তু যখন লাস্টে 5 ছিল তখন হয়েছে n-4। যখন এখানে 4 ছিল, আমি মুছে দিয়েছি, 4 ছিল তখন লাস্টের উৎপাদক কত ছিল? n-3 ছিল। যখন 3 ছিল তখন লাস্টের উৎপাদক ছিল n-2। দ্যাট মিনস এইখানে এই যে 5 বা r এর মান যা থাকছে তার থেকে লাস্টের উৎপাদকটি হচ্ছে এই r থেকে 1 কম, খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি NPR বের করতে চাই, একবারে জেনারেল সূত্র ব্যবহার করার জন্য, তাহলে উৎপাদক সংখ্যা কয়টি হবে? আর সংখ্যক উৎপাদক হবে, যেহেতু আর নিচ্ছি। এখন আর এর মান তো আমরা জানি না, তাহলে উৎপাদক সংখ্যা যে আর সংখ্যক, এটা আমরা কাউন্ট করব কিভাবে? ওই যে বললাম, যখন উৎপাদক সংখ্যা 3টি ছিল, লাস্ট উৎপাদক ছিল n-2। যখন উৎপাদক সংখ্যা 4টি ছিল তখন লাস্ট উৎপাদক ছিল n-3। যখন উৎপাদক সংখ্যা 5টি তখন লাস্টের উৎপাদক ছিল n-4। তাহলে উৎপাদক সংখ্যা আর অর্থ হলো লাস্টের উৎপাদক সংখ্যা হবে আর n-r-1। আসো তাহলে n ইন্টু n-1, n-2 এইভাবে চলতে থাকবে কোথায়? n-r-1। n থেকে এটাকে 4 আছে, 4, দ্যাট মিনস এখানে 5 ছিল, লিখতে পারি 5-1, 4 সমান লিখতে পারি 5-1, দ্যাট মিনস r সমান লিখেছি r-1। ক্লিয়ার? এই সূত্রে জাস্ট এতটুকুই বুঝতে পারলে আর আটকাবে না কোথাও, কষ্ট হবে না কোথাও। এখন আমরা এটাকে লিখব n ইন্টু n-1, n-2 এইভাবে ডট ডট দিয়ে আরো আছে, এটাকে লিখতে পারবো n-r+1। n ইন্টু n-1, n-2 এক এক করে কমতে থাকছে না উৎপাদক, উৎপাদক সংখ্যা বাড়ছে, আর এখানে আর এর মান বাড়তে থাকতেছে, n এর মান এক এক করে কমতে থাকছে। n ইন্টু n-1, n-2 এইভাবে ভাবে n ইন্টু n-r+1। তাহলে এর পরের উৎপাদকটা কত হবে যদি দেখে আসি আমরা? দেখো n ইন্টু n-1, n-2 এইভাবে ডট 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 এই উৎপাদকটা আছে n-r+1। n-r+1 এর ঠিক পরের উৎপাদকটি কত হবে? আরো এক কম হবে। n-r+1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে এই +1 আর -1 ক্যান্সেল হয়ে গেল, থাকবে কত? n-r। n ইন্টু n-1, n-2 এবার ডট 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 দিয়ে n-r+1। এর পরের উৎপাদকটি কত লিখছি? n-r, যেহেতু +1 -1 ক্যান্সেল হয়ে গেল, তো এই n-r এর পরের উৎপাদক কত হবে? n-r-1। তারপর উৎপাদক কত হবে? n-r-2। এরপর উৎপাদক কত হবে? n-r-3। এইভাবে আস্তে 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 আর এর মান যখন আরো বৃদ্ধি পেতে থাকবে, একটা সময় যে n এর কাছাকাছি চলে আসবে, একেবারে শেষ চলে আসবে। আমাদের 4টি বল যখন ছিল তখন ওই 4টি বাক্স পূরণ করার জন্য লাস্ট অর্থাৎ চতুর্থ বাক্সটি পূরণ করার জন্য আমার বল ছিল কয়টি, উপায় ছিল কয়টি? অনলি একটি। তাই এখানে আস্তে আস্তে কমতে 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 3, 2, 1 লাস্টের
লাস্ট শূন্যস্থান পূরণ করার জন্য একটি উপায় থাকবে, তার আগেরটির জন্য দুটি উপায় থাকবে, তার আগেরটির জন্য তিনটি উপায় থাকবে। এখন আমরা দেখো পরের যে লাইনটা আছে সেখানে কি ছিল, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এইভাবে n মাইনাস আর প্লাস ওয়ান। পরের লাইনটা কি লিখেছি, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এইভাবে n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস আর মাইনাস টু, এইভাবে আস্তে আস্তে 4 3 2 1 শেষ করেছি। এই যে অংশটুকু লিখেছি, এই যে অংশটুকু অর্থাৎ n মাইনাস আর থেকে অন পর্যন্ত অতিরিক্ত গুণ করেছি এখানে, কি আগের লাইনে পূর্বের লাইনে ছিল না। তাহলে এখানে হঠাৎ করে তো কোনো কিছু নিয়ে আসা যাবে না, এটা তো ম্যাথমেটিক্স শেখায় না। তাই এই যে অংশটুকু অতিরিক্ত গুণ করেছি, অতিরিক্ত লিখেছি, সেটি আমরা ভাগ করে দিই n মাইনাস আর মাইনাস ওয়ান, এইভাবে আস্তে আস্তে 3 2 1, এখানে 4 কেউ দিতে চাইলে কোনো সমস্যা নেই। এই অংশটা, এখন এই অংশটা আমি কেন লিখেছি, এখানে অতিরিক্ত গুণ করেছি, এখানে অতিরিক্ত ভাগ করেছি, কেন করেছি? এটার জন্য আবার আমাকে প্রথম ক্লাসে ফিরে যেতে হবে, বিন্যাসের প্রথম। সেখানে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করেছিলাম। ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাটাই কেমন ছিল, কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সকল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের গুণফল। একটু মনে করি, ফ্যাক্টোরিয়াল 3 যদি বলি তাহলে কত হবে, 1 থেকে শুরু করে 1 2 3 যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল। ফ্যাক্টোরিয়াল 4 যদি বলি তাহলে কত হবে, 1 ইন্টু 2 3 ইন্টু 4। ফ্যাক্টোরিয়াল 5 যদি বলি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। এটি ছিল ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা বা ফ্যাক্টোরিয়াল। ওখানে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে বিশাল আলোচনা ওখানে করা আছে, প্রথম ক্লাসে এটি দেখে নিবা। এখন এই লবের অংশটি, এই লাইনের লবের অংশটি কি দেখো, 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 এইভাবে 4 5 6 7 এর করতে 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 কোথায় যে থেমেছে, n এ যে থামছে। তাহলে এই লবের অংশটুকু আমরা টোটাল, এটা কি আমরা ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। এই লবের অংশটিকে ফ্যাক্টোরিয়াল n লেখার জন্যই আমরা অতিরিক্ত অংশটুকু গুণ করেছি। যেটুকু অতিরিক্ত গুণ করেছি সেটুকু আমার হরে ভাগ করে দিয়েছি। কতটুকু ভাগ করেছি, যেটুকু গুণ করেছিলাম কি ছিল সেই অংশটুকু, 1 2 3 4 5 এভাবে এভাবে আস্তে 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 বাড়তে বাড়তে কোথায় গেছে, n মাইনাস আর। তাহলে হরের এই রাশিটুকুকে আমরা লিখতে পারি n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা অনুসারে। এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, কি বিষয়ে আলোচনা করলাম, n সংখ্যক জিনিস থেকে প্রতিবার 8 সংখ্যক জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, সাজানো যায়, এটি হলো সেই প্রমাণ NPR। খুব ইম্পর্টেন্ট সূত্র। NPR সমান লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এবং সেটা প্রমাণ করে আমি তোমাদেরকে দেখালাম। বুঝতে পারছো নিশ্চয়ই? মাঝে মাঝে আমার একটু কনফিউজড হয়ে যায়, একটু হাসি পায়, যে তোমাদেরকে বলি যে বুঝতে পারছো, এই যে বুঝতে পারছো বলছি, অথচ অপোজিট দিক থেকে ফিডব্যাক নেই, ফিডব্যাক পাচ্ছি না। এটাই বর্তমানে কোভিড-19 মহামারীর কারণে ফিডব্যাক আমরা দিতে পারছি না। এইটুকুকে আমাদের বারবার মিনিমাইজ করে নিতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নেই। শিক্ষা ব্যবস্থাকে টোটালি অফ না রেখে কিছুটা হলো স্বাভাবিক রাখার জন্য, চলমান রাখার জন্য এই অনলাইন কার্যক্রম, অনলাইন সিস্টেম। আমরা শিখলাম n সংখ্যক জিনিস থেকে প্রতিবার 8 সংখ্যক জিনিস নিয়ে যত উপায়ে সাজানো যায় সেই সাজানোর সূত্রটি আমরা প্রমাণ করা শিখলাম। এখন আমরা ছোট ছোট কিছু কিছু অঙ্ক করব। এখন আমরা যে সূত্রটি শিখলাম, এই অধ্যায় কিন্তু অনলি এই একটা সূত্র নয়, আরো অনেক সূত্র আছে, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু অনেক সূত্রগুলোকে আমি অতটা ব্যাখ্যা করছি না।
ছোট ছোট করে একটা অঙ্ক করব, সেই অঙ্কের জন্য যে সূত্রটি লাগবে তখনই আমরা সেইটিকে ব্যাখ্যা করব বা আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে পরীক্ষায়। ছোট্ট প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের জন্য, 3 মার্কসের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, 8 মার্কসের জন্য ব্রড কোশ্চেন থাকবে। খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তো প্রথম আমরা ছোট ছোট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। প্রথম একটা প্রশ্ন মনে করলাম, এই শব্দটি উচ্চারণ কি তোমরা? সমীর, সমীর শব্দটি কত উপায়ে সাজানো যায়? তো মজার ঘটনা না? সমীর শব্দটি কত উপায়ে সাজানো যায়? আমাদের উত্তরটা হবে 2 মার্কসের কোশ্চেন। তোমরা লিখবে এইভাবে, সমীর শব্দটি সাজানো যায় সমান। এই ধরনের অ্যালফাবেট যুক্ত যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে সেই শব্দটি আগে সে দাগ দিয়ে নেবে এবং সেখানে কতগুলি অ্যালফাবেট, কতগুলি লেটার আছে, কতগুলি অক্ষর আছে। যেমন এখানে এই সমীর শব্দটিতে একটি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, টোটাল 5টি লেটার আছে। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল, খুব মজার ব্যাপার, 5 এর ফ্যাক্টোরিয়াল এই অঙ্কটি শেখার জন্য আমার অতগুলো থিওরি হয়তো প্রয়োজন ছিল না। 5 এর ফ্যাক্টোরিয়াল যা হবে তাই অ্যান্সার অফকোর্স। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একই লেটার একাধিকবার আছে কিনা, ডাবল ট্রিপল আছে কিনা। দেখা যাচ্ছে এই শব্দটিতে ডাবল কোনো অক্ষর নাই, 5টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। এই 5টি ভিন্ন ভিন্ন অক্ষর নিয়ে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। এটি হলো অ্যান্সার। এই ফ্যাক্টোরিয়াল 5 সমান আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 5 সমান লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমরা আগেই শিখেছি। টোটাল এই গুণফলটা কত হবে? 20, 60, 120, 120 উপায়। যদি কারোর এই অংশটুকু মনে না থাকে, এই ফ্যাক্টোরিয়াল 5 সরাসরি ক্যালকুলেটারের অপশন আছে, ক্যালকুলেটার চাপ দিব, 120 অ্যান্সার দিবে, এটি অ্যান্সার লিখে দেবে। যদি কেউ এই 120 নাই, শুধু একটু ফ্যাক্টোরিয়াল 5 লিখে রাখে, দ্যাট মিনস সেটাও অ্যান্সার হবে এবং ফুল মার্কস পাবে। এই অঙ্কটি করতে পারলে 2 মার্কস, 2 নম্বরের একটা কোশ্চেন। এই টাইপের যতগুলো কোশ্চেন আছে। পরবর্তীতে আরো একটি কোশ্চেন যদি আমরা যাই, মনে করো বুক শব্দটি, বুক শব্দটি কত উপায়ে সাজানো যায়? ঠিক একইভাবে উত্তর হবে, বুক শব্দটি সাজানো যায়। কি করতে হবে? প্রথমে কাউন্ট করতে হবে আমার কয়টি অক্ষর আছে। 1, 2, 3, 4, 4টি অক্ষর আছে বুক শব্দটিতে। তাহলে হবে কত? ফ্যাক্টোরিয়াল 4। তারপর কি বলেছিলাম? একই অক্ষর একাধিক বার আছে কি না খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে বুক শব্দটিতে ও, এই ও 2 বার আছে। কয়বার আছে? 2 বার আছে। যদি এমন ঘটনা ঘটে একই অক্ষর একাধিক বার আছে, তাহলে দেখতে হবে ওই অক্ষরটি কতবার আছে। তাহলে এখানে ও 2 বার আছে, তাহলে ভাগ হবে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা। ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে, এইটি হবে অ্যান্সার বা উপায়। ফ্যাক্টোরিয়াল 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। যদি কেউ এটাকে আরো বেশি লিখতে চায়, বইয়ের উত্তরের সাথে মিলাতে চায়, তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4 সমান হবে
24 ভাগ ফ্যাক্টর 2 সমান হবে 2, দ্যাট মিনস হলো 12 উপায়, এটি অ্যান্সার। এখন আরো একটি কোশ্চেন আছে, প্রশ্ন দেখো, এই শব্দটি কি আছে, প্যারালেল, এই শব্দটি কত উপায় সাজানো যায়, তাহলে লিখতে হবে প্যারালেল শব্দটি সাজানো যায় সমান, প্রথমে কি দেখতে হবে কতগুলি অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে কয়টি অক্ষর আছে, 8টি অক্ষর আছে, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল 8। এবার দেখো একই লেটার একাধিকবার আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, এ আছে কয়বার, 2বার আছে এ, তাহলে কি হবে 2 এর ফ্যাক্টোরিয়াল। এখানে খেয়াল করো, আবার এখানে এল আছে 3বার, ঠিক একই কাজ, যে এল 3বার আছে সেটি 3 এর ফ্যাক্টোরিয়াল হবে, এটা ভাগ হবে, নিচে যে দুটি সংখ্যা ভাগ হয়েছে তার মাঝখানে কি হবে গুণ হবে, এটি হবে অ্যান্সার। বাকিটুকু ক্যালকুলেটরের মাধ্যমে যা হবে সেটাই দিবা, অথবা এখানে রেখে দিল, এটি অ্যান্সার। এখন আমরা আরেকটু অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করব। একটি প্রশ্ন, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন এটি, np4 = 6 × np3 হয় তবে n এর মান নির্ণয় করো। খুব মজার অঙ্ক, সমাধান যদি দেখি, সমাধান করি আমরা। আমার কোশ্চেন দেওয়া আছে কি np4 = 6 × np3। এখন যে সূত্রটি প্রমাণ করলাম সেখানে ফিরে যাই। np4 অর্থাৎ হলো এখানে উৎপাদক সংখ্যা কয়টি হবে, ইয়েস 4টি উৎপাদক হবে। লেখো তাহলে n × n-1 n-2 n-3 ইকুয়াল 6 × কি আছে np3 আছে, np3 যদি হয় উৎপাদক সংখ্যা কয়টি, 3টি, কত হবে n × n-1 ইন্টু, আমি লাইনটা আরেকবার লিখি, n × n-1 n-2 n-3 ইকুয়াল টু হবে 6 × n × n-1 n-2। এখানে np4 ছিল তাই উৎপাদক সংখ্যা 4টি, 1 2 3 4, সমান 6 × np3 ছিল উৎপাদক সংখ্যা 3টি, 1 2 3। এখন উভয় পাশ থেকে আমরা এই n ক্যান্সেল করে দিলাম, n-1 n-1 ক্যান্সেল করলাম, n-2 n-2 ক্যান্সেল করলাম, তাহলে কি থাকবে বাম পাশে n-3 ইকুয়াল টু থাকবে ডান পাশে অনলি 6, দ্যাট মিনস n ইকুয়াল টু কত হবে 6 + 3 = 9, অ্যান্সার এটি হলো n এর মান। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাস এখানে শেষ করলাম। নিশ্চয়ই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অথবা বইতে তোমাদের কাছে যে বই আছে সেই বইতে অঙ্ক করতে যেয়ে যদি কোথাও আটকিয়ে যাও, তাহলে আমাকে ইনবক্সে লিখে পাঠাবে। পরবর্তী ক্লাসে সেই সমস্যা নিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।